13 জুন 2019 ঈশ্বর পণ্ডিত ওই দুপুরবেলা নাগাদ তার মাঠ থেকে ফেরত আসছে। দ্যাট দ্য মোমেন্ট সে দেখে যে দুটো কুকুর কিছু একটা জিনিস নিয়ে ঝিনাঝাপটা করছে। সে একটু ভালো করে লক্ষ্য করতেই দেখে যে কুকুরের মুখে অন্য কোনো নোংরা জিনিস নেই, আছে এমন কিছু একটা জিনিস যেটা মানুষের অঙ্গ থেকে বিলং করে। সে আরেকটু কাছে যেতেই দেখতে পায় কুকুর যে জিনিসটা নিয়ে ছিনাঝাপটি করছিল সেটা হচ্ছে একটা মানুষের হাত, কিন্তু সেটাকে আর হাত বলা যায় না, তাতে মাংস নেই, হাড় গোড় এটা নিয়েই কুকুরে টানাটানি করছিল। এবং ওই দুটো কুকুরকে দেখে আরও অনেকগুলো কুকুর তাদের পিছন পিছন দৌড়াদৌড়ি করছিল। এই জিনিসটা দেখা মাত্রই ঈশ্বর পণ্ডিত ওই ভর দুপুরে রীতিমতন ভয় পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গ্রামে যায়। গ্রামে অনেক মানুষকে বলে, তারা ঈশ্বর পণ্ডিতকে একটু আশ্বস্ত করে যে তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে। পাশেই কবরস্থান আছে। ওই গ্রামে অনেক মুসলিম থাকতো। এই গ্রামটা ছিল মিরাটে। তো ওই মুসলিম এরিয়াতে কবরস্থান আছে, তো সেখানে হয়তো কোনো লাশ আজকাল পরশুতে দাফন করা হয়েছে এবং সেখান থেকেই কুকুররা তুলে এনেছে। ওই গ্রামে আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তো সেই এক্সপিরিয়েন্স থেকে মানুষগুলো বলছিল। কিন্তু ঈশ্বর পণ্ডিতের মনটা ঠিকঠাক লাগছিল না। সে গ্রামের বাদবাকি মানুষদের বলে যে হতে পারে এটা, তাহলে তো আমাদেরকে তাদেরকে জানানো উচিত। তো গ্রামে যেখানে মুসলিমরা থাকে সেইখানে গিয়ে তারা বলে যে তোমাদের এইখানে মুসলিম কমিউনিটিতে কেউ কি আজকাল পরশুতে মারা গেছে? তারা বলে আমাদের গ্রামে আজকাল পরশুতে কেউ তো মারা যায়নি। তখন ঈশ্বর পণ্ডিত তাকে বলে যে কুকুর একটা হাত নিয়ে ছিনাঝাপটি করছিল মাঠের মধ্যে। তখন গ্রামের যত মুসলিম ছিল তারা কবরস্থানে যায়, সমস্ত কবর দেখে এবং দেখার পর তারা বলে যে যতগুলো কবর এখানে আছে সবই ইনট্যাক্ট আছে, কুকুরে যদি খোঁড়াখুড়ি করতো তাহলে বোঝাই যেত। তখন গ্রামবাসীর মনে ভয় চলে আসে। তারা বুঝতে পারে এটা ওই কেসই যেটা তারা কল্পনা করতে চায়নি। পুলিশকে কল করা হয়, পুলিশ আসেন। ওই গ্রামের বেশিরভাগ মানুষই হয় চাষাবাদ করত, নয়তো বাইরে গিয়ে কাজ করত। তো চাষাবাদ যেসব মাঠে করত সেই মাঠে পুলিশ রেস্কিউ ডগ দিয়ে সার্চ করা শুরু করে এবং সেই সার্চ করতেই তারা দেখতে পায় এমন একটা স্থান যেখানে বাদবাকি কুকুররা হাতটাকে খুঁড়ে তুলেছিল। কিন্তু সেই জায়গাটাতে পুলিশ আরও খোঁড়াখুড়ি করার পর দেখতে পায় যে ওখানে কোনো মানুষের সাইন নেই, অন্য কোনো হাত পা কিছুই পাওয়া যায়নি। তো এই ক্ষেত্রে পুলিশের কাজ আরও বেড়ে যায়। তারা ওই গ্রামে যত মাঠ ছিল সমস্ত জায়গায় খোঁড়াখুড়ি করতে থাকে এবং একটা জায়গায় গিয়ে তারা যখন খোঁড়াখুড়ি করে তখন দেখতে পায় তারা একটা হাত। তারপর আরেকটু খোঁড়ার পর তারা দেখতে পায় একটা অর্ধনগ্ন বডি এবং সেই বডিটা দেখে পুলিশও চমকে যায়। সেই বডির দুটো হাত নেই, তারপর মাথা নেই। তার মানে পুলিশ বুঝতেই পারে তাদের কাছে খুনি রীতিমতন একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে এবং পুলিশের কাছে আবার একটা ব্লাইন্ড মার্ডার কেস এসেছে। মাথা না থাকলে আইডেন্টিফিকেশন হবে না, তো সেই ক্ষেত্রে খুনি এই ব্যাপারটা জেনেই এই সমস্ত কর্মকাণ্ড করেছে এবং খুনি ওই বডি থেকে দুটো হাত সরিয়ে দিয়েছে কিন্তু পা দুটোকে ইনট্যাক্ট রেখেছে। তার মানে এই হাত সরানোর পিছনেও অন্য কোনো কারণ আছে। বডিটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর ফরেন্সিক টিমকে ডাকা হয়। ফরেন্সিক টিম পুরো মাঠ সমস্ত কিছু ছেকে তারা দেখতে পায় যে আর কিছু অবশিষ্ট ওখানে নেই। এবার ময়না তদন্তের রিপোর্ট আসার জন্য পুলিশ ওয়েট করতে থাকে। 5 দিন পর ময়না তদন্তের রিপোর্ট আসে এবং সেই রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় এই যে নারী আছে ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, তার হয়তো বিবাহ হয়ে গেছিল কিন্তু তার পেটে কোনো স্ট্রেচ মার্ক নেই, তার মানে সে কখনো প্রেগনেন্ট হয়নি। তার সাথে সাথে এই নারীর বয়স হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে। পুলিশ এইটুকু জানতে পারে এবং এইটুকু জানার পর তারা ভাবে যে এই গ্রামের পাশ থেকে অনেক রাস্তা গেছে, তো কোনো এক নারী হয়তো ওই রাস্তা থেকে কোনো একটা জায়গায় যাচ্ছিল, তাকে হয়তো কেউ কিডন্যাপ করে তার সাথে কুকর্ম করে তাকে এখানে ফেলে রেখেছে। আরও ডিটেল ময়না তদন্ত হয় এবং সেই ময়না তদন্তে এটা বেরিয়ে আসে যে এই নারী ফিজিক্যালি তো অ্যাক্টিভ ছিল কিন্তু তার সাথে কুকর্ম হয়েছিল কিনা সেটা সেই সময় অন্তত ময়না তদন্তের ডাক্তাররা আর কনফার্ম করতে পারবে না, তার কারণ বডিটার অবস্থা খুবই খারাপ।
তবে ময়না তদন্তের ডাক্তাররা পুলিশকে একটা তথ্য দিতে পারে, সেটা হচ্ছে যে হাত দুটো পাওয়া গেছিল সেই হাতের মধ্যে ডান হাতে ওই মেয়েটির একটা ট্যাটু ছিল, সেই ট্যাটুতে লেখা ছিল আমান। পুলিশ আরও কনফিউজ হয়, কিন্তু একটা অন্তত সূত্র তারা পেয়েছে, এই লেডির আমান কেউ ক্লোজ নিশ্চয়ই হবে, হয় তার বাবার নাম হতে পারে, হয় তার ছেলের নাম হতে পারে, অথবা তার প্রেমিকের নাম আর ভাইয়ের নাম হলেও হতে পারে। তার মানে এখানে কোনো লাভ ট্রায়াঙ্গেল বা পরকীয়া সম্পর্ক এরকম কিছু হলে হতে পারে। তো এই সমস্ত গ্রামে এখানে ধর্মের ভেদাভেদ আছে, জাতের ভেদাভেদ আছে, তো এরকম হতেই পারে যে কোনো বাড়ির মেয়ে কাউকে ভালোবেসেছে, তার পরিবার সেটা জানতে পেরে তাকে মেরে এরকমভাবে অন্যের মাঠের মধ্যে পুঁতে রেখে গেছে। যার মাঠ থেকে বডিটা পাওয়া গেছিল তার নাম ছিল সাফি। এবার ওই সাফিকে ডেকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। সাফিকে বলা হয় যে তুমি যখন চাষাবাদ করেছো তখন বুঝতে পারোনি? তখন সে বলে যে আমি আখের চাষ করি, এইটা আখের টাইম নয়, তাই ওই জায়গাটা খালি ছিল। এছাড়া যে গভীরে ওই বডিটাকে পোতা হয়েছিল সেটা সাধারণত আমরা অতটা খুঁড়ি না যখন চাষ করি, এই কারণে ট্রাক্টর দিয়ে মাঠ চষার পরেও ওই বডিটা বেরিয়ে আসেনি। কিন্তু কুকুরের নাক থেকে ওই বডির অন্তত হাতগুলো বাঁচতে পারেনি। পুলিশ এবার এগ্রিকালচার এক্সপার্টকে ডাকে, তাকে ডেকে এই কথাগুলো বললে সে কনফার্ম করে যে হ্যাঁ, আখ চাষের জন্য যতটা গভীর গর্তে ওই বডিটা রাখা হয়েছিল ততটা খোঁড়া হয়নি, এবং অনেক সময় হতে পারে যে অনেক ট্রাক্টর চালিয়ে দিলেও তলার জিনিস বেরিয়ে আসে না, হয়তো আরও কয়েক বছর গেলে সয়েলের আরও ইরোশন হলে তখন হয়তো বেরিয়ে আসতো। পুলিশ ভাবে যে তাহলে এই নারীর আইডেন্টিফিকেশন কি করে করব? মাথা তখনও খুঁজে পাওয়া যায়নি। মাথা কি তাহলে কুকুরে বা অন্যান্য বন্য প্রাণী নষ্ট করে দিয়েছে, বা অন্য কোথাও সেটা ফেলা হয়েছে? তো পুলিশ এই জায়গাতে কনফিউজ আছে। এবার পুলিশ প্ল্যান করে যে মিরাটের যত থানা আছে এবং আশেপাশে যত থানা আছে সেই সমস্ত থানাতে যত মিসিং কমপ্লেইন করা হয়েছে প্রত্যেকটাকে আমরা এক এক করে জিজ্ঞাসাবাদ করব। কোথাও মিসিং কমপ্লেইন তো এসেছে, কিন্তু সেখান থেকে কোনো ক্লু পায় না। এবার পুলিশ ডিসাইড করে যতগুলো মিসিং কমপ্লেইন তারা পেয়েছে এতদিনে, প্রত্যেকটা মিসিং কমপ্লেন্টের বাড়ি যাবে, সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে তাদের কোনো আত্মীয়ের নাম আমান আছে কিনা। এবার এই আমান যে নামটা আছে এটা মোটামুটি একটা কমন নাম, এবং এই কমন নাম নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে 3-4 জায়গা থেকে বেরিয়ে আসে যে হয় কোনো মিসিং লেডির হাজব্যান্ডের নাম আমান, বাবার নাম আমান, ভাইয়ের নাম আমান। তো সেই ক্ষেত্রে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা ওই গ্রামে গেছিল কিনা, তাদের কল ডিটেল রেকর্ড সমস্ত কিছু চেক করা হয়। চেক করে দেখা যায় যে না, যতজনের ক্লোজ কেউ ছিল আমার নামের তারা কেউ ওখানে যায়নি। যারা মিসিং গেছিল তাদের হাতে আমাদের ট্যাটুও ছিল না। তো এই ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় গিয়ে পুলিশ আবার একটা ব্লাইন্ড স্পটে চলে এসেছে। পুলিশ অলরেডি ভেবে নিয়েছে এটা একটা পারফেক্ট ক্রাইম হতে চলেছে, কিন্তু পুলিশের ডায়েরিতে পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, তাদেরকে এটা যে করে হোক সলভ করতে হবে। প্রথমে যে পুলিশ অফিসার এটা তদন্ত ছিল তিনি 6-7 মাস এটা তদন্ত করার পর তার ট্রান্সফার হয়ে যায়, এবং তার ট্রান্সফারের পর এই যে কেসটা আছে এটার কথা সবাই ভুলে যায়। তারপর এক নতুন পুলিশ অফিসার আসে, সে সমস্ত ওল্ড আনসলভড কেসগুলো এক এক করে দেখতে থাকে, এবং দেখতে দেখতে এই কেসটা তার সামনে আসে। যেসব অফিসাররা এই কেসটা ইনভেস্টিগেট করছিল তাদেরকে আবার ডাকা হয়, তাদেরকে বলা হয় যে তোমরা আবার গিয়ে সমস্ত জায়গায় তদন্ত করো। অনেকেই তো মিথ্যে কথা বলতে পারে, এই কারণে পুলিশ আবার যত মিসিং মেয়ে ছিল তাদের কমপ্লেনগুলোকে চেক করে এক এক করে দেখতে থাকে। পুলিশ আবার ওই গ্রামে ভিজিট করে, এবং ভিজিট করার পর তারা একটা জিনিস দেখতে পায়, এই গ্রামের বেশিরভাগ মানুষ হয় চাষাবাদ করে নয়তো বাইরে কোনো শহরে গিয়ে কাজ করে। দ্যাট দ্য মোমেন্ট পুলিশের একটা ইনস্টিংক্ট কাজ করে যে কোনো একটা ছেলে যারা এই গ্রাম থেকে অন্য শহরে গিয়ে কাজ করছে তারাও তো ক্রাইম করতে পারে অন্য কোনো শহরের মেয়ের সাথে। তো এখান থেকে যারা যে যে রাজ্যে গিয়ে কাজ করে সেই সমস্ত জায়গার লিস্ট বার করা হয়। যেসব ছেলেপুলে
কাজ করে তাদের লিস্ট বার করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেখানে তারা থাকে সেই সব পুলিশ স্টেশনে যতগুলো মেয়ের মিসিং কমপ্লেন আছে সেগুলো এক এক করে স্ক্রুটিনি করা হয়। এটা প্রচণ্ড টাইম কনজিউমিং ব্যাপার ছিল। 1 বছর হয়ে গেছে। 2020 মে মাস আসে। পুলিশ শেষমেশ পাঞ্জাব পৌঁছায়। পাঞ্জাবের লুধিয়ানার এক থানাতে গিয়ে তারা দেখতে পায় এই থানাতে লাস্ট ইয়ারে 20টা মেয়ের মিসিং কমপ্লেইন আছে এবং এই 20টা মেয়ের মধ্যে 2টো মেয়ের নাম সেম। দুজনেরই নাম ছিল একটা, কিন্তু দুজন যেখানে যেখানে থাকতো তাদের পরিচয়, তাদের কলেজ সমস্ত কিছু আলাদা ছিল এবং মেয়েটার নাম ছিল একটা। এবার 2 বাড়িতেই পুলিশ যায়, গিয়ে জিজ্ঞাসাবাদ করে। তার মধ্যে একজনকে তো ক্লিয়ার পাওয়া যায়, সে এখনও মিসিং আছে, কিন্তু তার হাতে কোনো ট্যাটু ছিল না। কিন্তু আর একটা মেয়ের বাড়িতে পুলিশ যখন যায় তখন তারা জানতে পারে যে হ্যাঁ, তাদের মেয়ে একতা দেশওয়াল সে মিসিং গেছে 1 বছর ধরে। সে তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে তার প্রেমিকের নাম আমান। পুলিশের এই মুহূর্তে মনে পড়ে যায় যে মৃত বডিটা তারা পেয়েছিল তার হাতে একটা ট্যাটু ছিল এবং সেই ট্যাটুটা আমানের। তো এই ক্ষেত্রে কোথাও না কোথাও শেষমেশ আইডেন্টিফিকেশন তারা করতে পেরেছে। কিন্তু যখন একতার মা বাবাকে পুরো ব্যাপারটা বলা হয় তখন একতার মা বাবা বলে যে একতা পালিয়ে গেছে, বাড়ি থেকে নেয়ার অ্যাবাউট 25 লক্ষ টাকার সোনা গয়না নিয়ে গেছে, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না সে মারা গেছে। তখন পুলিশ বলে কেন আপনারা বিশ্বাস করেন না? তখন একতার মা বাবা তাদের মোবাইল বার করে দেখায় যে তার মেয়ে হোয়াটসঅ্যাপে অন আছে, তাদের সাথে কথা বলে না ঠিকই, কিন্তু সে মাঝে মাঝেই তার হোয়াটসঅ্যাপের ডিপি চেঞ্জ করে, ফেসবুকের ডিপি চেঞ্জ করে। একটা লোকাল লুধিয়ানার এক কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়াশুনো করতো। তার বন্ধুরাও বলে যে হ্যাঁ, তার সাথে মাঝে মাঝে মেসেজে কথা হয়, সে ডিপি চেঞ্জ করে, নানান জায়গায় ঘুরতে গেছে, তার ফটো মাঝে মাঝেই আপলোড করে। তো সে মোস্ট অফলি মারা যায়নি। এবার পুলিশের কাছে একটাই অপশান আছে, ডিএনএ টেস্টিং। পুলিশ যে বডিটা পেয়েছিল সেই বডিটা তো অলরেডি অনেক পুরনো হয়ে গেছিলো, এই কারণে সেই বডিটাকে তো আর মর্গে রাখা যাবে না। তো তার শেষকৃত্য কিন্তু পুলিশই করে দিয়েছিল, কিন্তু বডির কিছু পার্ট রেখেছিল পরবর্তীকালে যদি তদন্তের খাতিরে কোনো কিছু দরকার পড়ে, সেই কারণে সেটা দিয়ে একতার মা বাবার সাথে ডিএনএ ম্যাচ করা হয় এবং ডিএনএ শেষমেশ 100% ম্যাচ করে যায়। এবার আমাদের জানতে হবে একতাকে। একতার অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে হিমাচল প্রদেশে। এই হিমাচল প্রদেশ থেকে তার মা বাবা কাজের জন্য লুধিয়ানাতে চলে এসেছিল। তো সে মাঝে মাঝে হিমাচল প্রদেশে থাকতো, আবার কলেজের জন্য মা বাবার সাথে লুধিয়ানাতেও থাকতো। লুধিয়ানার একটা লোকাল কলেজে সে বিএ সেকেন্ড ইয়ারে পড়ছিল। একদিন সে কলেজ থেকে বাড়ি আসার পর দেখে তার গায়ে লাল চাকা চাকা দাগ হয়ে গেছে, প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে এবং এই অ্যালার্জিটি নিয়ে সে না তার মা বাবাকে বলেনি। সে কোথাও না কোথাও একটু লজ্জা পাচ্ছিল, তার কারণ তার এই অ্যালার্জিটা হচ্ছিল তার প্রাইভেট পার্টের আশেপাশে। সে একটা ডাক্তারকে দেখায়, সেই ডাক্তার তেমন কোনো সলিউশন দিতে পারে না। সে এটা নিয়ে প্রচণ্ড ভুগছিল। সে তার এক বান্ধবীকে বলে, তার বান্ধবী বলে যে দেখ, আরও কয়েকটা ডাক্তারের অপশান তোকে দিচ্ছি, তুই সেখানে গিয়ে দেখ। সেই সমস্ত ডাক্তারের কাছে যায় একতা, কিন্তু একতা কোথাও কোনো সলিউশন পায় না। একদিন সে পেপার পড়ছিল, পেপারে একটা ফকির বাবার অ্যাড সে দেখতে পায়। ফকির বাবা ওই লুধিয়ানাতেই বসে। এখানে একতা যায় এবং তার যে মেডিসিন আছে সেইটা নেওয়ার পরেই অদ্ভুতভাবে আর এই অ্যালার্জিক রিয়াকশানটা আস্তে আস্তে কমতে থাকে। এতে সে প্রচণ্ড খুশি হয়ে যায় এবং যে ফকির বাবার অ্যাড দেখে সে গেছিল সেখানেই তার কম্পাউন্ডার আমানের সাথে তার পরিচয় হয়। তার এই সমস্ত জিনিসটা ঠিক হয়ে যাওয়ার পর তার একদিন হঠাৎই সে যখন লুধিয়ানা থেকে হিমাচল বাসে করে যাবে, দ্যাট দ্য মোমেন্ট আমানের সাথে আবার দেখা হয়, তাদের মধ্যে কথাবার্তা হয়। সে থ্যাঙ্কস জানায় যে ফকির বাবার ওষুধে তার অ্যালার্জি কমে গেছে। আমানের সাথে তার ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়, সোশ্যাল মিডিয়াতে তারা একে অপরকে ফলো করে। দেন একতা চলে যায় হিমাচল প্রদেশ। আমান আর একতার মধ্যে কন্টিনিউয়াস কথাবার্তা হতে থাকে, বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে রূপান্তরিত হয়। একতার মা বাবা এই জিনিসটা বুঝতে পারছিল, সেই একতাকে বারণ করে, কিন্তু একতা কোনো মতেই তার মা বাবার কথা শোনে না এবং একতা একদিন বাড়িতে এসে তার মা বাবাকে বলে আমি আমানকে বিয়ে করব। উল্টো দিকে
আমান সে মাত্র ক্লাস 10 পাস করেছে, তার ফ্যামিলির অবস্থা ভালো না, একটা ফকির বাবার কাছে খুবই কম মাইনের কাজ করে। তো সেহেতু আমানের সাথে তার কোনো অ্যাডজাস্টমেন্টই হবে না, এই কারণে একতার মা বাবা এই পুরো সম্পর্কটাকে রিজেক্ট করে দেয়। কিন্তু একতা সে তো মানার মেয়ে না, সে কন্টিনিউয়াসলি আমানের সাথে প্রেম করতে থাকে এবং একটা সময় একতার মা বাবা একদিন দেখতে পায় তাদের বাড়ি থেকে 25 লক্ষ টাকার সোনা গয়না গায়েব। সে কোথায় গেছে? একতার ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করা, একতার ব্যাপারে তার মা বাবা যখন তাদের সমস্ত আত্মীয়দের বলে, তখন হিমাচল প্রদেশে থাকা তার কাকা বলে একতা আমাদের এখানে এসেছে। তার মা বাবা একটু স্বস্তি পায়, ভাবে মেয়ে হয়তো ফিরে আসবে, কিন্তু মেয়ে আর ফিরে আসেনি। একতা হিমাচল প্রদেশ থেকে সোজা আসে লুধিয়ানাতে। লুধিয়ানাতে আমানের সাথে মিট করে তারা কার্নাল চলে যায় এবং সেখানে তারা লিভ ইন রিলেশনশিপ শুরু করে। এইটুকু পর্যন্ত তার মা বাবা জানতে পেরে তারা আমানকে ফোন করে। আমানকে যখন একতার মা বাবা থ্রেট দেয় তখন আমান ফোনটা কেটে দেয়। তারপর থেকে আমান আর কোনোদিনও একতার মা বাবার ফোন রিসিভ করেনি। ফোন রিসিভ না করার জন্যই লুধিয়ানার এক থানাতে একতার মা বাবা একটা মিসিং কমপ্লেন লিখিয়ে চলে আসে। লুধিয়ানার সেই থানা একতার এই মিসিং কমপ্লেনটাকে খুব একটা ইম্পর্টেন্স দেয়নি। তারা অলরেডি জেনে গেছিল একতা প্রেম করতো, সেই কারণে পালিয়ে গেছে। তো একতার মা বাবাকে পুলিশ বলেই দেয় আপনার মেয়ে কয়েকদিন পর ফিরে আসবে, সে তো প্রেম করে পালিয়ে গেছে, তার বয়স তো 18-র উপর হয়ে গেছে, সে কলেজে পড়ছিল, নিজের দায়িত্ব নিজেই সে নিতে পারে, হয় আপনারা মেনে নিন নয়তো আমরা দেখব খুঁজে যদি পাওয়া যায়। তো তারপর পুলিশ কিন্তু সেইভাবে আর কোনো ট্রাই করেনি। এই সমস্ত ঘটনা যখন পুলিশ একতার মা বাবার কাছ থেকে শুনছে, তখন পুলিশের আর একটা টিম মিরাটের ওই গ্রামে চলে গেছে। তারা ওখানে জিজ্ঞাসাবাদ করছে এই গ্রামে আমান নামের কি কেউ আছে। তারা জানতে পারে ওই গোটা গ্রামে আমান নামের কেউ নেই। এখন লুধিয়ানাতে থাকা পুলিশের টিম একতার মা বাবার কাছ থেকে একতার ছবি এবং আমানের ছবি চায়। পুলিশ সোজা চলে যায় ফকির বাবার কাছে। সেইখানে গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে কি আমান আছে। তখন বলে আমান ছুটি নিয়ে তো হয়তো গ্রামের বাড়িতে গেছে। ওখান থেকে আমানের একটা ছবি নেয়, কিন্তু পুলিশ ওইখানে গিয়ে জানতে পারে যাকে তারা এতদিন আমান নামে চিনছিল তার অ্যাকচুয়ালি হয়তো আমার নামই নয়। এবার ওই ছবিটা নিয়ে যে গ্রামে একতার বডি পাওয়া গেছিল সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ছবিটা দেখা মাত্রই সবাই বলে আরে এর নাম তো আমান নয়, এর নাম তো হচ্ছে মোহাম্মদ সাকিব। এরপর পুলিশ বুঝতে পারে যে টোটাল ঘাপলাটাই এই মোহাম্মদ সাকিব করেছে। তো মোহাম্মদ সাকিবকে পুলিশকে ধরতে হবে। তারা লুধিয়ানার একটা ফ্ল্যাট থেকে এই মোহাম্মদ সাকিবকে অ্যারেস্ট করে থানাতে আনে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়। আপনারা অলরেডি জেনে গেছেন কার্নাল পর্যন্ত তারা একে অপরের সাথে লিভ ইন রিলেশনশিপ করছিল। তারপর ওখান থেকে তারা মিরাটে চলে আসে। মিরাটে তারা লিভ ইন রিলেশনশিপ কন্টিনিউ করছিল। উল্টো দিকে মোহাম্মদ সাকিব তার ওই যে ফকিরগিরি আছে তার ব্যবসাটা ভালো মতন পেতে নিয়েছিল, লোককে তাবিজ কবজ দিত। কিন্তু কেন সে একটাকে খুন করলো এবং একটাকে শুধুমাত্র কি মোহাম্মদ সাকিব খুন করলো নাকি এর পিছনে আরও কোনো কেউ আছে? এটা লিভ ইন রিলেশনশিপে থাকছিল, সে তার মা বাবাকে ছেড়েছে। মোহাম্মদ সাকিবকে সে বারবার বলতো যে আমি জাস্ট তোমার সাথেই থাকতে চাই, কিন্তু একবার তো তুমি তোমার মা বাবা ফ্যামিলির সাথে মিট করাও। তো ঈদের দিন ছিল 4 জুন। সেই দিন একটাকে মোহাম্মদ সাকিব কাম আমান তার নিজের বাড়িতে নিয়ে আসে। একতা দেখেই চমকে যায়। আমান অ্যাকচুয়ালি আমান না, তার অ্যাকচুয়াল নাম মোহাম্মদ সাকিব। এটা জানতে পেরে সে বলে যে তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে। তখন মোহাম্মদ সাকিব বলে যে মেনেই নাও না, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তো আমাকে ভালোবাসো। তখন একটা বাড়ি যেতে চায়, কিন্তু তাকে বাড়ি যেতে দেওয়া হয় না। তাকে একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হয়, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ ছিল। তারপর তাকে রাত্রেবেলা ক্ষেতের মাঝে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে মোহাম্মদ সাকিব, তার বাবা, তার ভাই, তার বন্ধু, তার বৌদি সবাই মিলে একটাকে হত্যা করে। একটা কুড়ুল দিয়ে একটার মাথা আলাদা করা হয়, হাত দুটো আলাদা করা হয়, সেগুলো আলাদা আলাদা জায়গায় পোতা হয়। সাফির খেতে একটা বড় গর্ত করে সেখানে একটাকে পুঁতে দেওয়া হয়। এখনও পর্যন্ত মাথাটা পাওয়া যায়নি, মাথাটা আর হয়তো কোনো দিনও পাওয়া যাবে না। এবার পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। এর মাঝেই মোহাম্মদ সাকিবকে যখন মেডিকেল ট্রিটমেন্টের জন্য হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে
পুলিশের কাছ থেকে বন্দুক ছিনে এক কনস্টেবলকে ডাইরেক্ট বুকের উপর গুলি করে এবং নিজে পালানোর চেষ্টা করে। তখন পুলিশও তার দিকে ফায়ার করে এবং তার 3টে গুলি লাগে। তারপর তাকে ফাইনালি আবার জেলে ঢোকানো হয়। কোর্টে ট্রায়াল শুরু হয় এবং 2020 সাল থেকে 2021 সাল চলে আসে। তারা বেইলের জন্য অ্যাপ্লাই করে। লোয়ার কোর্ট থেকে বেইল রিজেক্ট হয়ে যায়, কিন্তু যেহেতু সেই সময় কোভিড চলছিল সেই গ্রাউন্ডে তাদেরকে 2021-এ বেল দিয়ে দেওয়া হয় এবং সেই থেকে এখনও পর্যন্ত 5 বছর কেটে গেছে। কেসটা কোর্টেই চলছে। একতার মা বাবা, তাদের বয়স হয়েছে, তারা এই কেসটা আর ভালো করে ফলো করতে পারছে না এবং প্রত্যেকটা ক্রিমিনাল বর্তমানে বাইরে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, এনজয় করে বেড়াচ্ছে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।